এবার মহাবিপদের মধ্যে পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা। মোদি এবং ট্রাম্প ডক্টর ইউনূসকে 24 ঘন্টা সময় দিয়েছেন পদত্যাগ করার জন্য। শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, একটা ডিপ স্টেট কাজ করেছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠকে এবং সংবাদ সম্মেলনে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে, বা একই সঙ্গে নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন? আরেকটা ঘটনা কিন্তু আছে, যেটা সমন্বয়কদের পরিকল্পনা, তাদের যে প্ল্যান পুরোটার উপর একটা ঠান্ডা পানি ঢেলে দিছে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশন আছে। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে, তা নিঃসন্দেহে অকল্পনীয়, অভাবনীয়। ডোনাল্ড ট্রাম্প বলছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বলছে যে এই প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদী ভালো দিতে পারবে, তারপর ছেড়ে দিলাম। কিন্তু এইটা নিয়ে মানে ওই কিছু কিছু মিডিয়া আছে খুব বড় করে লিখতেছে যে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে নরেন্দ্র মোদীকে। মোটেও अमेरिका के लोग राष्ट्रपति ट्रंप के मोटो मेक अमेरिका ग्रेट अगेन यानी मागा से परिचित है। ইসলামের নামে সন্ত্রাস রুখতে তারা একসাথে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে থেকে, প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, ডক্টর ইউনূস ক্ষমতা হারাতে চলেছে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে উঠে এসেছে এবং ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং শেখ হাসিনাকে আবার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য মোদিকে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই একটি কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, এই কথাগুলো কতটুকু সত্য আজকের ভিডিওটি দেখলেই কিনা আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর একটি বৈঠকে এবং সংবাদ সম্মেলনে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে, বা একই সঙ্গে নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাদের দুজনের বন্ধুত্ব খুবই পুরনো একটি বিষয় এবং রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে এই দুজনের বন্ধুত্ব অনেক বেশি পরিমাণে প্রভাব রাখে। বিশেষ করে দেশটা যখন হয় বাংলাদেশ, তখন এটি যেন আরো বেশি পরিমাণে চর্চিত বিষয়। বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। সেই বৈঠক ঘিরে আগ্রহ দেখা গিয়েছে আমাদের, মানে বাংলাদেশে আমরা যারা এই মুহূর্তে রয়েছি তাদের, কারণ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কি ঘটতে যাচ্ছে তার অনেক কিছু নির্ভর করেছে এই সংবাদ সম্মেলনের উপরে, এমনটা মনে করছেন অনেকেই। সেই বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ কিভাবে এলো, সেই বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শাসন সম্পর্কে বা তার ক্ষমতা গ্রহণ সম্পর্কে, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ত্যাগ বা ক্ষমতা হারানো সম্পর্কে, বা ডিপ স্টেট নিয়ে কি বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই সব কিছু নিয়ে আগ্রহ পুরোপুরিভাবে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলা যায়। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী, তারা দুজন, তাদের দুজনের দুই দেশের এবং তাদের দুজনের বন্ধুত্ব, তাদের সম্পর্ক তারা কি করে আগামীতে এগিয়ে নিয়ে যাবেন, এই সব কিছু নিয়ে অনেকটা খোলাখুলিভাবে তারা কথা বলেছেন। তবে এর আগে তাদের দুজনকে যেরকম ভাবে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে দেখা যেত বা গিয়েছিল, ঠিক ওইরকম ভঙ্গি, ওইরকম এক্সপ্রেশন আসলে ওইরকম ভাবে উপভোগ করিনি। কারণ আপনারা জানবেন বা আপনারা এটা দেখবেন, যারা বড় বড় মানুষ তারা অনেক সময় তাদের ফেশিয়াল এক্সপ্রেশনে অনেক কিছু প্রকাশ করেন, এবং ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তাদের দুজনের মধ্যে সম্পর্কে যেন একটু শিথিলতা আমার কাছে মনে হয়েছে। মানে খুব আগের মতো হাস্যোজ্জ্বল ছিলেন না। যদিও ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন এবং নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ভালো ভালো কথা বলেছেন, এবং সেই কথাগুলো যখন তারা বলছেন বা যখন আরেকজন রিসিভ করছেন, তখন তাদের মধ্যে একটু হাস্যোজ্জ্বল ব্যাপার দেখতে পেয়েছে। কিন্তু বেশিরভাগ সময় তাদের দুজনের মুখটা ছিল অনেকটা লং ফেস, এরকম করেছিলেন। কেন ছিলেন আমি জানি না। তাদের দুজনের সম্পর্কে কি তাহলে শীতলতা তৈরি হয়েছে কিনা সে ব্যাপারে আসলে জানি না। যারা ফেশিয়াল এক্সপ্রেশনটা অনেক বেশি পরিমাণে যারা এগুলো ব্যাখ্যা করেন, যারা এসব নিয়ে কাজ করেন, হয়তো তারা এই বিষয়গুলো দেখতে পারবেন বা তারা এগুলো বুঝতে পারবেন, এগুলোর ভাব তারা বোঝার চেষ্টা করবেন। তবে আমার কনসার্ন হচ্ছে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ ইস্যুটা মূলত এসেছে একজন ভারতীয় সাংবাদিক, কারণ তিনি হিন্দিতে প্রশ্ন করছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারের পতন বা পরিবর্তন নিয়ে ডিপ স্টেটের যে ধরনের, বা ইউএসএআইডির যে ভূমিকা, ইউএসএআইডির যে ভূমিকা, যেটি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন অর্থায়ন, এবং ইউএসএআইডির লোকজন যারা আমেরিকান তাদেরকে চলে যেতে বলেছেন তাদের দেশে, তাদের ভূমিকা বা ডিপ স্টেটের ভূমিকা কি, এবং এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে কি বলতে চান, বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই বিষয়গুলো নিয়ে আমি দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে অস্বীকার করলেন যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই এখানে। এবং তিনি একটা বিষয় এখানে খুব অবাক করে তার দিকে তিনি সেই প্রশ্নের উত্তরটা তিনি জানতে চেয়েছেন মূলত নরেন্দ্র মোদীর কাছ থেকে। তিনি বলেছেন যে এটা প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার এটা নিয়ে কাজ করবেন বা এটা নিয়ে তিনি কথা বলবেন, যেটা আমাকে খুব অবাক করেছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ এই মুহূর্তে, এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে ডিপ স্টেটের ভূমিকা কি ছিল, তিনি সেটা অস্বীকার করলেন যে এখানে ডিপ স্টেটের কোনো
যুক্ত থাকার কোনো প্রমাণ নেই বা এমন কোনো কিছু নেই, বরং এই বিষয়টা নরেন্দ্র মোদী বা প্রাইম মিনিস্টার তিনি এভাবে বলেছেন, তিনি বলতে পারবেন। এটা যতটুকু আমাকে অবাক করেছে তার চেয়ে বেশি আমি অবাক হয়েছি যখন নরেন্দ্র মোদী তিনি এই প্রসঙ্গে যাননি, ডিরেক্টলি তিনি বাংলাদেশ প্রসঙ্গে তিনি জাননি, তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তিনি কথা বললেন এবং তিনি বলেছেন একটা বিষয় যে সবকিছু যে আসলে যুদ্ধের ময়দানে হতে হবে ব্যাপারটা তা নয়, টেবিল টকের মাধ্যমে অনেক কিছু সমাধান করা সম্ভব। এখন এই যে নরেন্দ্র মোদীর এই উত্তরটা কেন বা তারা কেন বাংলাদেশ প্রসঙ্গটা ডিরেক্টলি এড়িয়ে গেলেন, এখানে দুইটা বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে। একটা হতে পারে যে বাংলাদেশ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্প আগ্রহী নয়, বাংলাদেশ অত গুরুত্বপূর্ণ নয়, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গটা এড়িয়ে গেছেন, এড়িয়ে গিয়ে তিনি ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলেছেন। এটা হতে পারে, কিন্তু এটার পক্ষে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? কারণ যদি এরকমটাই হয়ে থাকে, যদি বাংলাদেশটা এরকম বাংলাদেশ রাজনীতি প্রসঙ্গ নিয়ে তারা কথা নাই বলে থাকবেন, যদি নাই তাদের ভাবনার বিষয় বা চিন্তার বিষয়, তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দেশে এরকম ভাবে আশ্রয় দেয়া এবং সেখান থেকে তিনি বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখছেন, তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, এই সুযোগ কি করে ভারত অ্যালাউ করবে? তবে এটা হতে পারে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প মূলত এই বিষয়টা পাবলিকের সামনে বা জনগণের সামনে খোলাসা করতে চাইছেন না, তাদের আসলে মনোভাবটা কি সেটা জনগণকে আসলে দেখাতে চাইছেন না। এবং এখানে তিনি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারটা নিয়ে প্রতীক অর্থে তিনি আসলে বাংলাদেশ প্রসঙ্গটা তিনি টেনেছেন, যে তিনি ডিরেক্টলি বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, কিন্তু রাশিয়া ইউক্রেন সংকটের ব্যাপারটা তিনি তুললেন এবং তিনি এখানে বলে দিলেন যে যুদ্ধের ময়দানে সমাধান হবে না, টেবিল টকে আলোচনার মাধ্যমে সমাধান হবে। তার মানে এখানে অনেকেই উস্কানি দেখছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের পরিস্থিতি খারাপ এবং পাকিস্তানের সাহায্য নেওয়া হবে বা বাংলাদেশ পাকিস্তান ভারত আবার একটা যুদ্ধের দামামা তৈরি হবে, এমন এমন অনেক কিছু অনেকে ভেবে বসে আছেন বা ভাবছেন। নরেন্দ্র মোদী আসলে এই ধরনের ভাবনাগুলো উড়িয়ে দিয়েছেন, তিনি চাইছেন যে এগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ের উপর তিনি নির্ভর করছেন। এটা হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প মূলত নরেন্দ্র মোদীর চোখেই বাংলাদেশকে দেখতে চাইছেন। এখন দেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা দেশের সরকার প্রধান, তিনি কি এটা স্বীকার করবেন সংবাদ সম্মেলনে যে তাদের ডিপ স্টেট পরিকল্পনা তার আগে সরকারের তারা মিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করেছে এবং বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটিয়ে ফেলেছে? মানে এটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হয়তোবা এটা ঠিক, তিনি হয়তো বলতেন হ্যাঁ আগের প্রশাসন এগুলো করেছে, কিন্তু যখন এটা বৃহত্তর স্বার্থে তাদের নিজের দেশের ভাবমূর্তির স্বার্থে, তখন তিনি এটাকে অস্বীকার করলেন। এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প এটা স্বীকার করে নেয়া মানে কি? এটা যদি তিনি স্বীকার করে নেন যে ডিপ স্টেট ভূমিকা রেখেছে, ইউএসএইড ভূমিকা রেখেছে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, তাহলে আমেরিকার প্রতিও তো একটা অভিযোগ তৈরি হবে যে তারা অন্য দেশের সরকারকে এভাবে পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। তারা কি করে এটা ডিরেক্টলি স্বীকার করবেন তিনি? এটা তার মানে তিনি এই যে অস্বীকার করা, এটার কারণ এটা হতে পারে, আবার হতে পারে যে কোনো ভূমিকা নেয়, সেটা হতে পারে। তবে এটাও হতে পারে, এটা যে হতে পারে না তা নয়। অনেক সময় যে রাজনৈতিক বা বিশ্বের প্রভাবশালী মানুষজন সবকিছু ডিরেক্টলি বলেন, তারা যেগুলো অন্য মিনিং বা ডাবল মিনিং এ বলেন। গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে জাতিসংঘের একটা তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে। তো এই তদন্ত রিপোর্টে যে প্রতিবেদনটা আসছে এটাকে সরকার ওয়েলকাম করেছে। তবে এটা ছিল পার্ট 1। পার্ট 2 তে আরেকটা ঘটনা কিন্তু আছে, যেটা সমন্বয়কদের পরিকল্পনা, তাদের যে প্ল্যান পুরোটার উপর একটা ঠান্ডা পানি ঢেলে দিছে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যেই কমিশন আছে। একদিকে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করছে, ইভেন আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদেরকে অপরাধী হিসেবে এখানে গণ্য করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে একটা গ্রিন চেক, আমরা গ্রিন চেক বা গ্রিন সার্টিফিকেট বলতে পারি, দিয়ে দিচ্ছে এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, যেটা বৈষম্য বিরোধী ছাত্র বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, আরো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করছিলেন তাদের পরিকল্পনার একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারণ জাতিসংঘ যখন কোনো রিপোর্ট করে এটা ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট হয়ে যায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিছে। তিনি যখন দুবাই গিয়েছেন, যাওয়ার সময় বা যাওয়ার আগ পরে এই প্রতিবেদনটা আমরা দেখছি আমাদের গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। আপনার বুধবার বাংলাদেশে ঘটে যাওয়া গণ আন্দোলনের বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশটি করা হয়েছে ডক্টর ইউনূসের সরকারের কাছে। প্রতিবেদনে জাতিসংঘ বলছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের যে বহুদলীয় গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠাতে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। কারণ বাংলাদেশে এখনো আপনি যতই আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করেন, আওয়ামী লীগের যারা রিয়েল ফ্যান ফলোয়ার, দুই ধরনের ফ্যান ফলোয়ার আছে। কেউ আছে আমরা দল করি, সাদাটারে সাদা বলি, কালোটারে কালো বলি। যেমন ধরেন 2 দিন আগে আমি জামাতের চান্দাবাজি নিয়ে একটা ভিডিও দিলাম, জামাতিরা পাগল হয়ে গেল। কেন? এই তুমি বিএনপিটা দেখো না, তাই বিএনপিটা তো বহুতগুলো দিছি, এখন আপনার দলেরটা দিছি আপনার গায়ে কাটা লেগে গেছে। আবার যখন বিএনপিটা দিছি, বিএনপির তারা আমাদের প্রতি খেপে গেল। কেন? তুমি জামাতেরটা দেখো না, আওয়ামী লীগেরটা দেখো না। তো এরকম কিন্তু বিষয়টা আছে। এখন এই যে ফ্যান ফলোয়ার বেস একটা মানুষ আছে যে আমার দল যা করে কোনো সমস্যা না, অন্য দলটা প্রকাশ করো,
এরকম আওয়ামী লীগের একটা সমর্থক আছে 30% প্লাস, 10% প্লাস যে সদস্যরা আছেন বা সমর্থক আছেন, তারা দলের অন্যায় নিয়ে কথা বলেন, যেটা অন্যায্য সেটার বিপরীতে তারা প্রটেস্ট করেন, তো তারা বিপদেও পড়ে। বাস্তবতা হচ্ছে এটা প্রত্যেক দলে আছে যে কোনো অন্যায়কে আসলে তারা পছন্দ করে না, কারণ দল বেঁচে তারা ভাত খায় না, কিন্তু তারা আবার দলের মধ্যে বিপদে পড়ে, তারা পদ পদবি পায় না, অথবা আইন শৃঙ্খলার মাধ্যমে অনেক ধরনের বাটেও তারা পড়ে যায়। এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। তো যাই হোক, জাতিসংঘের এই প্রতিবেদনটা ঠিক ওই জায়গাটাকে বলছে যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা যে কোনো দলকে নিষিদ্ধ করা হয়, রাজনৈতিক দলকে, এখানে আওয়ামী লীগকে সরাসরি বলে নাই, রাজনৈতিক দলকে নিষিদ্ধ, তো এই মুহূর্তে নিষিদ্ধের দাবি তো আওয়ামী লীগে আছে, তাহলে কি হবে? ভোটারদের একটা বড় অংশ, যে 30% মানুষ ভোট দিবে না। এছাড়া সব রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা সহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ এবং অনুকূল পরিবেশের নিশ্চিতের সুপারিশ প্রতিবেদন করা হয়েছে। আপনি বুঝতে পারছেন? এখন আপনি একজন ছাত্রলীগ দেখে ধরে মাইন্ড দিতেছেন, কিন্তু যেই এই ইউনূস সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবেন, তখন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যদি তারা নিষিদ্ধ না হয়, তারা যদি ইলেকশন করতে আসে, ইউনূস সরকার প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে। আপনি এই কথা বলার সুযোগ থাকবে না যে সে তো আওয়ামী লীগ, আমরা তাকে ধরে মাইর দিব, তার নির্বাচনে স্লোগান দিয়ে সে মাঠে নামতে পারবে না। এটাই কিন্তু সরকারকে আপনার সুপারিশ করা হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। এখন গতকালকে রিপোর্টটা সবাই যেমন মারহাবা মাশাআল্লাহ বলছেন, আজকের এই রিপোর্টে জাতিসংঘের গোষ্ঠী উদ্ধার করবে অনেকেই, তবে আওয়ামী লীগরা সুন্দর আলহামদুলিল্লাহ হয়তো অনেকে লেখা শুরু করে দিয়েছেন। সাংবাদিক, আওয়ামী লীগ সমর্থক, সংখ্যালঘু নেতা, মানবাধিকার কর্মী, নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্যরা যেন নির্বিচারে গ্রেপ্তার, অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন, তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ। জাতিসংঘের একটা পার্টে যে প্রতিবেদনটা আসছে, যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে, তবে আওয়ামী লীগ করে সবার শাস্তির সুযোগ এটা নাই, তাদেরকে মত প্রকাশ করতে দিতে হবে। কিন্তু বর্তমানে এটার বাংলাদেশে এই মুহূর্তে সেটা সম্ভব না, বা সরকার দিবেও না, বা জনগণের একটা অংশ যারা মব জাস্টিসে বিশ্বাসী তারা নগদেই আপনার সাইজ করে ফেলবে। প্রতিবেদনে বলছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন। এটা সরকার করবে না। 32 ভাঙা থেকে সারা বাংলাদেশে যে বাড়িঘরগুলো ভাঙছে, তখন সরকার নির্বিকার ছিল, পরবর্তী সময় পদক্ষেপ নিয়েছে। গাজীপুরের ঘটনা যেভাবে ডেভিল হান্ট হয়েছে, এর আগে নেয় নাই, এই কারণে সরকারকে এগুলা পরামর্শ দেওয়া হয়েছে। ইভেন বলা হয়েছে যে আপনার এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত এবং বিচার করুন, তাহলে সাংবাদিক ইলিয়াস পিনাকি, সার্জিস হাসান সবার বিচার করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলা সহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহজতর করেন। এই যে বাড়িঘর ভাঙ্গা হয়েছে, এটা কিন্তু জাতিসংঘ ফোকাস করেছে। শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য বলা হয়েছে। আর বলা হয়েছে যেন মানবাধিকারের প্রতি সবাই সম্মান দেখায়, এখানে সুপারিশ করা হয়েছে। এই সুপারিশটা, আমার ধারণা আজকের যে সুপারিশটা, এটা সরকার জল্লা করে দিবে, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশে করতে গেলে ডক্টর ইউনূসের সরকার 7 দিনের মধ্যে পড়ে যাবে। পোলাপান যেন হুমকি টুমকি দেয় বা যে আলটিমেটাম দেয়, হ্যাঁ, যে ঠিক হ্যাসরাইয়া টাইনা নামাই ফেলবে, এরকম কিন্তু বলে সমন্বয়করা। বাট আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এই ঘটনাগুলোর পরে দল হিসাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা বা শেখ পরিবার না, দল হিসাবে আওয়ামী লীগ একটা বড় ধরনের প্রথম পজিটিভ সাপোর্ট পাইল। যারা অপরাধী তাদের বিচারের পক্ষে জাতিসংঘ অবস্থান প্রকাশ করছে, কিন্তু দল হিসাবে কাউকে নিষিদ্ধ করা, এটা জাতিসংঘ এটা পজিটিভ নিচ্ছে না ডক্টর ইউনূস সরকারের কাছে। কারণ দেখা যাক ডক্টর ইউনূস সরকার কি সিদ্ধান্ত নেন, সময় বলে দিবে। আর আমার ধারণা কোথাও না কোথাও গতকালকে গাজীপুরের যে ছেলেটা কাশেম মারা গেছে, ছেলেটা এতিম ছিল, তো এটা নিয়ে এখন একটা বক্তব্য চলছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। আমি গতকালকে বলছি যে কোনো একজন ছাত্র মারা যাবে, রাজনীতি হবে, তার এলাকার সামনে রেখা মিছিল হবে, নতুন একটা দাবি দেওয়া পূরণের চান্স হবে, সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে দাবি উঠছে। আমার মনে হয় না, পারসেপশন বলেন, ক্যালকুলেশন বলেন, ইউনূস সরকার এই সিদ্ধান্তটা নিবে। এটা কেন জানি আমার মনে হচ্ছে যে এটা করবে না। হ্যাঁ, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, ডেভিল হান্টের মাধ্যমে সবাইকে ধরা হচ্ছে, কিছু কিছু জায়গায় ভালো মানুষও ধরা খাইছে, আমি পরিচিত 2জনকে দেখছি, আর সবার বিচার টিচার হবে, কিন্তু আওয়ামী লীগকে দল হিসাবে নৌকা, ওইটাকে নিষিদ্ধ করবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে, তা নিঃসন্দেহে অকল্পনীয়, অভাবনীয়। ধারণা করা হচ্ছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হবে বাংলাদেশ বিষয়ে, কিন্তু তার বাইরে গিয়ে এ ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন, এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না। তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন, এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে, আপাতত এটি প্রমাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতে যে সবচেয়ে বেশি প্রভাবশালী নির্ণায়ক শক্তি, এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে না, সেই বিষয়টিরই প্রতিফলন ঘটেছে। নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল, নিঃসন্দেহে সেই দিকে ভারত তো বটেই, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন খুব তীক্ষ্ণ নজর রাখছিল। কিন্তু যে মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্প করলেন, তাতে নিঃসন্দেহে অনেকে ধাক্কা খেয়েছেন, ধারণার বাইরে গিয়ে তিনি মন্তব্য করেছেন। বিষয়টি হচ্ছে যে 13 তারিখ বৃহস্পতিবার তাদের মধ্যে যে বৈঠকটি হলো, সেই বৈঠকের আগে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। জুনিয়র সোরেস সম্পর্কে আমি বলবো, যাই হোক, তো বাংলাদেশ নিয়ে আপনি কি মনে করেন?
ডোনাল্ড ট্রাম্প বলছেন না, আমাদের ডিপ স্টেট এখানে কোনো ভূমিকা রাখেনি, আর ভারতের প্রধানমন্ত্রী বরং এই বিষয়ে কাজ করছেন। বস্তুত ভারত এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। ডিপ স্টেট নিয়ে বাংলাদেশের বিষয়ে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মন্তব্য করেছেন, না, ডিপ স্টেট নিয়ে তো আমি নিজেই কাজ করি, অথবা আমি দায়িত্ব নিয়ে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কোনো কাজ করেনি 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে। এটা অনেকেই বলেন, তবে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে এর আগেও বলেছি যে সেক্ষেত্রে কোনো ধরনের প্লট যে যুক্তরাষ্ট্র নির্মাণ করেনি, এটি আমার ক্ষুদ্র জ্ঞানে কাজ করে না। যাই হোক, তো জুনিয়র সোরেস সম্পর্কে বলতে গেলেও এখানে যেটি উল্লেখ করতে হয়, জুনিয়র সোরেসের সঙ্গে বা অ্যালেক্স সোরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক গত কয়েকদিন আগে হয়েছে, তার সঙ্গে এর আগে ওয়াশিংটনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এটি ভারত ভালো চোখে নিচ্ছে না, ট্রাম্প প্রশাসন ভালো চোখে নিচ্ছে না। তার কারণ ধারণা করা হতে যে জর্জ সোরেসের যে প্রতিষ্ঠান, মার্কিন ধনকবের জর্জ সোরেস, তার বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং তার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দিয়ে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা পালা বদলে তিনি ভূমিকা রাখতেন বা এখনও রাখা হচ্ছে, এই বিষয়টি অনেকেই মনে করেন। এবং গত কয়েক মাস আগে নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ ভারতীয় ধনকুবের গৌতম আদানির দুর্নীতি নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান প্রকাশ করেছিল, সেই প্রতিষ্ঠানও অ্যালেক্স সোরেসের টাকাতে চলে। অতএব তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অ্যালেক্স সোরেসের মধ্যে যে বৈঠক, এগুলো তারা ভালো চোখে নিচ্ছে না। আরেকটি বিষয় যদি উল্লেখ করতে হয় যে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, এটি ভারতের কাছে অপ্রত্যাশিত ছিল। তার কারণ হচ্ছে দুই রাষ্ট্রের নানানবিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানান ধরনের চুক্তি বা সামনের দিনগুলো কীভাবে এগুলো যায় সেসব বিষয়ে তো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। সেখানে বাণিজ্যিক নানান ধরনের বিষয় সহ সামরিক নিরাপত্তা খাত সহ অনেক বিষয়ে এখন ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চাপা দ্বন্দ্ব ঠিক বলা যাবে না, উত্তেজনা কাজ করছে। বিশেষ করে বাণিজ্যিক ইস্যুতে ভারতের বিভিন্ন পণ্যের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক বসাচ্ছে, শুধু ভারতের উপরে নয়। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়ে রেখেছেন যে যেসব রাষ্ট্র মার্কিন পণ্যের উপরে যেভাবে শুল্ক বসায়, ঠিক সেভাবে যুক্তরাষ্ট্র সেই সব রাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বসাবে। এবং এদিক থেকে সবচেয়ে টপে রয়েছে ভারত, সেটি ডোনাল্ড ট্রাম্পই তার মুখে উচ্চারণ করেছেন। তিনি বলেছিলেন যে ইন্ডিয়া টপ অফ দ্য প্যাক। তো বস্তুত ভারত তো একটা টেনশনের মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে। এত সব টানটান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ইস্যুটি কতটা কীভাবে আসবে সেটা নিয়েও ভারত অনেকখানি দ্বিধাদ্বন্দ্বে ছিল। এবং অনেকে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবজাত বৈশিষ্ট্য, যে পাগলাটের স্বভাব, হুটহাট করে মন্তব্য করে ফেলেন, সেভাবেই হয়তো মন্তব্য করেছেন যে বাংলাদেশের বিষয়টি তিনি ভারতের উপর ছেড়ে দিতে চান। এখানে এটুকু মনে করার কোনো কারণ নেই, বরং এটি নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক যেমন নরেন্দ্র মোদী করেছেন, এটি নিয়ে যথেষ্ট গভীর বিশ্লেষণের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভারতীয় বংশোদ্ভূত তারা বুঝিয়েছেন, এটি আমি মনে করি। অতএব তিনি যে খুব হুটহাট করে হালকা করে কোনো মন্তব্য করে ফেলেছেন, বিষয়টি এমন মনে করার কোনো কারণ নেই। এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনিও দুজনের বৈঠকের পরে এটিকে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে, এবং ভারত বোঝাতে সক্ষম হয়েছেন, তাদের জায়গা থেকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই অঞ্চলে শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশকে দেখতে গেলে এবং যার সঙ্গে ভারতের নানান বিষয় জড়িত সেটি করতে গেলে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রয়োজন রয়েছে। এবং যুক্তরাষ্ট্র এমন সমর্থন দিয়ে দিল যে একেবারে অন্ধের মতো আস্থা রাখতে চায় ভারতের উপরে। আরও দুইটি বিষয় উল্লেখ করতে চাই। নরেন্দ্র মোদী এই সফরে কাদের সঙ্গে বৈঠক করেছেন? ট্রাম্প প্রশাসনের যত ধরনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি আছেন তাদের সবার সঙ্গে তিনি বৈঠক করেছেন। তুলসী গ্যাবার্ড, ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মের তুমুলভাবে আকৃষ্ট একজন ব্যক্তি, তার সঙ্গে বৈঠক করেছেন মাইকেল ওয়াজের সঙ্গে, আরেকজন উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের। এবং সাথে এটুকু জানিয়ে রাখি, ডোনাল্ড লু, সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক, তার জায়গাতে যিনি স্থলাভিষিক্ত হয়েছেন সম্ভবত মাইকেল পল নাম, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এবং ট্রাম্প প্রশাসনের যে ঊর্ধ্বতন বিভিন্ন পদে ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা রয়েছেন, সম্ভবত 7 জনের বেশি, সেটিতে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন চিন্তিত নয় তা নয়। এর আগে আপনাদেরকে জানিয়েছে বা আপনারা সরাসরি জেনেছেন, নিউজের সম্পাদক নুরুল কবির যে সাক্ষাৎকার নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে তার প্রশ্ন ছিল যে এই বিষয়ে আপনি চিন্তিত কিনা। তিনি সরাসরি বলেছেন হ্যাঁ, তারা অনেক কিছু করতে পারে, করবে, এই ধরনের মন্তব্য এসেছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে আবুধাবি সফরে রয়েছেন, সেখানে ইলন মাস্কের সঙ্গে তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে। ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করতে চান এবং সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা মনে করছেন, ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিরা, যে এটি তাদের জন্য একটা পজিটিভ সাইন। ইলন মাস্ক সম্ভবত ইউনূস প্রশাসনের হয়ে এই সরকারের বিরুদ্ধে অন্য যা চাইছে সেটি নিজে বুঝে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হবেন এবং ইউনূস প্রশাসনের পক্ষে কাজ করবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এই জায়গা থেকে আমি খুব স্ট্রংলি এটুকু অন্তত বলতে চাই যে এমনটি মনে করার কোনো কারণ নেই। ইলন মাস্ক হয়তো কথা বলতেই পারেন, সেটি সম্বন্ধে এখন যথেষ্ট ভাষা রয়েছে, কি বিষয় আলাপ করেছেন, কি বলেছেন, তিনি প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চান, অন্তত একটু জানি। যাই হোক, যে আশা করা হচ্ছে সেটি নিঃসন্দেহে ততটা প্রভাব ফেলবে না। এবং শেখ হাসিনা যে মার্কিন নির্বাচনের আগে একটা অডিও বার্তায় মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগের উচিত মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে থাকা,
সেটি কি বাস্তবায়িত হচ্ছে তাদের যে প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। আমাদের বাংলাদেশে কি কর্মকাণ্ড হচ্ছে সমস্ত কিছু নিয়ে কথা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে। সম্মানিত দর্শক শ্রোতা, সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক এবং ডক্টর ইউনূস তারা ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালাতে পারেন, তারা খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন। জাতিসংঘ তাদেরকে হুমকি দিয়েছেন। সব কিছু মিলে আজকের এই ভিডিওতে প্রতিবেদন দেখতে পারেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।